পুড়ে যাওয়া হাত নিয়ে কষ্ট করে রান্না করছে শ্রেয়া। এমন না যে আশেপাশে কেউ নেই। বিয়ের বয়সী দুজন ননদ আছে, সুস্থ শাশুড়ি মা আছে, কিন্তু সকালবেলা সবার জন্য ভিন্ন আইটেমের ব্যবস্থা শ্রেয়াকে একাই করতে হবে। শ্রেয়ার শাশুড়ি রুবিনার ভাষ্যমতে, আমি অসুস্থ মানুষ, বেশি কাজ করতে পারি না। আমার মেয়েরা এখন রান্নাবান্নার কাজ কর্ম করলে সুখ করবে কোন সময়? তুমি এখন এই বাড়িতে বউ হয়ে এসেছো, তোমাকেই সব করতে হবে। শ্রেয়া প্রতিবাদ করে না। বিয়ের পর প্রথম দিক একবার তার মা সৃষ্টি বেগমকে বলেছিল একদিন। সৃষ্টি বেগমের ভাষ্যমতে, বিয়ের পর মেয়েদের জীবন পাল্টে যায়, অমন একটু একটু হয়, মানিয়ে নাও। বউ হয়ে এত খুঁত ধরতে নেই, বাচ্চা কাচ্চা হলে সব কিছু তোমার দখলেই আসবে। শ্রেয়া তার মায়ের থেকে সব শুনে বোবা হয়ে থাকে। মাঝে মাঝে কোনো কোনো কাজে ভুল হলে শ্রেয়ার স্বামী রনি ঠাস করে তার গালে থাপ্পড় দিলে শ্রেয়া অভিমান করে থাকতো, কিন্তু কেউ এমন ছিল না যে তার অভিমান ভেঙে দিবে। এখন সেই শ্রেয়া গড়ে উঠেছে রোবটের ন্যায়, যে যা বলে শ্রেয়া তাই করে। এই যে আজ শ্রেয়ার হাত পুড়ে গেছে, শ্রেয়ার ছোট ননদ রুমা দেখেছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া না করে সে তার মতো ব্যস্ত থেকেছে। শ্রেয়ার কথাগুলো মাটি চাপা দিয়েই রেখেছে। বাবা নেই তার, পুলিশ ছিল তিনি, রিটায়ার করার কয়েক মাস পর মারা গেছেন। ছোট্ট বোন রিমলি এখন এসএসসি দিয়েছে, তার পিছনে তো খরচ আছে। শ্রেয়া গ্রামের সরকারি কলেজ থেকে বিবিএ কমপ্লিট করেছে। বাসা থেকে কলেজ, আবার কলেজ থেকে সোজা বাসা। মায়ের কড়া নজরে থাকতো সে। মায়ের মাধ্যমে শ্রেয়া, তাকে যা বলা হয় সাথে সাথে করে দেয়। বাবা বেঁচে থাকলে আজ শ্রেয়া আরও পড়াশুনো করতে পারত, তার নিজের মতো একটা চাকরি জোটাতে পারত। শ্রেয়াকে নিয়ে তার বাবা দেখেছিল অনেক স্বপ্ন। বাবা মারা যাওয়ার 2 কি 3 মাস পর শ্রেয়ার বিয়ের সম্বন্ধ আসে। শ্রেয়ার প্রতিবেশী আত্মীয় রনিরা। সহজ সরল ঘরকুনো শ্রেয়াকে পেয়ে বাড়ির বউ করে নিয়ে নেয় রুবিনা। পোড়া হাত নিয়ে রান্না করতে করতে পুরনো বাবা মেয়ের স্মৃতিগুলো কল্পনা করেছিল শ্রেয়া। চোখ থেকে পানিও পড়েছে তার। হঠাৎ স্বামী এসে রনির চিৎকার কানে ভেসে উঠল। রনি বলল, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, মহারানীর রান্না কত তোর, আজকাল দেখছি সময় মতো খাবারটাও পাবো না। রনির কথা কানে ভেসে আসতে শ্রেয়া তাড়াহুড়ো করে খাবার বাড়তে লাগলো। টেবিল নিয়ে সাজিয়ে দিল খাবারগুলো। গলা উঁচিয়ে একটু জোরেই বলল, খাবার রেডি, আসতে পারো। একের পরে ঘর থেকে সবাই বেরিয়ে এসে, কিন্তু অদ্ভুত বিষয়, রান্নার সময় শ্রেয়ার হাত পোড়ার চিৎকার কেউ আসেনি, কিন্তু এই পোড়া হাতের রান্না খাওয়ার জন্য একবার ডাকতে সবাই হাজির। শ্রেয়া হাসি মুখে সবাইকে খাবার বেড়ে দেয়। সবাই দিব্যি খেয়ে নিল, কেউ একটু তার হাতের খোঁজ নিল না। শ্রেয়া নিজের তাকালো তার পুরো যাওয়া হাতের দিকে। কড়াইতে তেল বসিয়ে দেওয়ার পর অপেক্ষা করছে তেল হালকা তেতে, তাতে পেঁয়াজ কুচি দিবে, কিন্তু তেল গরম হওয়ার সাথে শ্রেয়ার ননদ সেখান থেকে আসে পাশে থাকা ফ্রিজ থেকে বরফ নিতে। বরফ দিয়ে সে মুখে মাসাজ করবে। সে পেঁয়াজের হাতে নিয়ে কড়াইয়ের উপরে আসতে তার ননদের সে ধাক্কা দেয়। ডান হাতের বুড়ো আঙ্গুলের কড়াইয়ের কোনায় লেগে পুড়ে যায়। রুমার হাতে থাকা বরফের টুকরো থেকে এক টুকরো বরফ তেলের উপরে পড়তে তেল ছিটে আসতে শ্রেয়ার হাতুর তালিতে বেশ জোরে চিল্লিয়ে বলে, আহ! কিন্তু কেউ আসলো না তার কাছে। উল্টো রুমা মুখ ভেঙচিয়ে সেজে দাঁড়িয়েছিল। কেন? একটু সাইড হলেই তো হয়। অথচ পিছনে অনেক জায়গা ছিল, সেখানে থেকে রুমা নিজেই যেতে পারত। তারপর শ্রেয়াকে এই হাত দিয়ে ঝাল বাটা লেগেছে, হাতের পাড়া জায়গাগুলো ফুলে গেছে। বাটাবাটি করতে যেয়ে শ্রেয়ার পোড়া জায়গাগুলো ফেটে পানি বেরোচ্ছে। ঝাল বাটার কারণে রুবিনা ঝাল বাটা তরকারি খেতে খুব ভালোবাসে। মন মতো তরকারি না হলে শ্রেয়ার অনেক কথা শুনতে হয়। সাথে রনির সাথে কাছে তো মার আছেই। আজকে শ্রেয়ার হাত পুড়ে লাল হয়ে গেছে, একটু রনির দিকে তাকালো। সে তার ফোন নিয়ে ব্যস্ত, মনের মধ্যে অভিমান জমা হলো শ্রেয়ার, কিন্তু কিছু বলল না। রনি তার মতো খেয়ে চলে গেল। ঘরের কাজ শেষ করে একটু বসলো শ্রেয়া। এই তো একটু পরেই দুপুরে রান্নার ব্যবস্থা করতে হবে। এর মধ্যে শ্রেয়ার হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো। শ্রেয়ার বান্ধবী অর্পা ওকে মেসেজ দিয়ে বলল, বাসা থেকে বের হওয়ার আগে আমাকে একটা মেসেজ দিবি, আমিও তখন বের হব। তো শাশুড়ি এর চক্করে আমাকে 2 দিন রাস্তায় দাঁড়িয়ে থেকে চলে যেতে হয়, আর এমন পরিস্থিতি চাই না। তুই আগে বের হবি, তারপর আমি আসব। মেসেজ দেখে হেসে দেয় শ্রেয়া। এই অর্পা আর রিমলি আছে বলে শ্রেয়া আজ হাসি খুশি। বেস্ট ফ্রেন্ড আর বোন সময় না দিলে সে এতটা শান্তিতে থাকতে পারতো না। অর্পাকে লিখে দেয়, আচ্ছা ঠিক আছে, আমি বের হয়ে তোকে মেসেজ দিব। বাড়ির কাঁচা বাজার ও ভিন্ন কেনাকাটার জন্য শ্রেয়াকেই যেতে হয়। রনি ব্যস্ত মানুষ, তাই বাজারের দায়িত্ব শ্রেয়ার। আর এই বাজারের সুযোগের
প্রায় বান্ধবী অর্পার সঙ্গে সাক্ষাৎ করে শ্রেয়া। আজকে শাশুড়ি ও ননদের জন্য ফল আর বাদাম আনতে হবে, তাই আজ অর্পার সাথে দেখা করার সুযোগ পাচ্ছে সে। হাতির ঝিল থেকে একটা বেঞ্চে বসে জমিয়ে আড্ডা দিচ্ছে জুই, বান্ধবী শ্রেয়া ও অর্পা। বাজার লিটার টাকাটা অর্পা ধরিয়ে দিয়েছে ড্রাইভারের হাতে। অর্পার শ্বশুরবাড়ির নিজস্ব গাড়ি এটা। ড্রাইভারকে দিয়ে বাজার দিয়ে দুই বান্ধবী এই সময়টুকু আনন্দ করতে থাকে। ছেলেবেলা থেকে একসাথে পড়াশুনো করে খেলাধুলো করে বড় হয়েছে দুজনের। কথার মাঝে অর্পার চোখ গেল শ্রেয়ার ডান হাতে। শ্রেয়ার হাতটি নিজের কাছে নিয়ে বলল, নিশ্চয় হাত পুড়ে যাওয়ার পর কেউ দেখেনি। লাশ সাহেব খুব ব্যস্ত ছিল, তাই না? এভাবে বলছিস কেন? ওদের কত ব্যস্ততা। ওর তো অফিস যেতে হয়, ওর বোনদের পড়াশোনা, আর মা তো নিজেই অসুস্থ। তোর এই শাশুড়ি মাকে তো আমি দেখি তো প্রায় টোটো করে ঘুরে বেড়ায়। কখন অসুস্থ থাকে তিনি? আর তুই জানিস, রোগ বাড়লে আসে বাড়ে কিসে? রোগ বাড়ে অলসতায়। নিজেকে একটু খাটালে এই রোগ জমে থাকে না। এই বয়সে খাটানো যায় নাকি? ঘরে দুটো বড় বড় বিয়ের বয়সী মেয়ে রেখেছে, তাদেরকে নিয়ে কোনো কাজ করায় না। ওরা পড়াশোনায় ব্যস্ত, আর এমনিতে একখানেও কাজ করবে আর শ্বশুর বাড়িতে নাকি করবে, এটা হয় নাকি? এই যেমন আমি বাপের বাড়িতে থাকছি, আরাম কাটিয়েছি, এখন তো জীবন আলাদা। শোন শ্রেয়া, আমাকে ভূগোল বোঝাতে আসবি না। শ্বশুর বাড়ি আমারও আছে। কই, তারা তো এমন করে না। ননদ আমারও আছে, হ্যাঁ একটু অহংকারী, কিন্তু আমাকে কাজের উপর চাপিয়ে রাখে না। আমার স্বামী তো এমন করে না আমার সাথে। আমার সামান্য চোট লাগলে ও মলম দেয়, আর তোর হাতে তো বিন্দু বিন্দু করে অনেক জায়গায় পুড়ে গেছে। বুড়ো আঙুলের কি বিশ্রী অবস্থা তোর! আর এই হাতটা তো পুরো লাল জমাট বেঁধেছে। কি করছিস এই হাত দিয়ে? প্রতিদিন যা করি তাই। আমার শাশুড়ি তো ব্লেন্ডারে খাবার ভালো লাগে না, তাই পাটায় বেটে রান্না করি। কাঁচামরিচ বাটতে যেয়ে হাতের একটু লেগেছে আর কি। তুই তো প্রতিদিন তাদের মন জুগিয়ে চলিস। আজকাল একটা দিন কি খুব কষ্ট হয় যে তো ভিন্ন রান্নার খাবার খেলে? অতটা খারাপ লাগে না ব্লেন্ডারে রান্না করলে? অন্তত তোর অবস্থা দিকে তাকিয়ে চোখ ভিজে আসার শেয়ার এরকম কতবার গেছে। সৃষ্টি বেগম সব জানেন, তিনি যখন সহ্য করতে বলেন তখন আর কি শ্রেয়া করবে? রিমলি একটু প্রতিবাদ করতে চাইলেও সৃষ্টি বেগম তাকে আটকিয়ে দেয়। সব কিছু ভেবে শ্রেয়া বলে, সব কিছু ছেড়ে ছুড়ে তোর কাছে আসি একটু শান্তির জন্য। এখন তুইও দেখছি এইসব নিয়ে পড়ে আসিস, ভালো লাগে। ও আচ্ছা দোস্ত, সরি। আচ্ছা চল রেস্টুরেন্ট যাই, ওখানে আজ ডিসকাউন্ট আছে। চল ছোটোবেলার মতো ডিসকাউন্ট দেখে ছুটে খাবার খেতে যাই। সম্মতি জানালো শ্রেয়া। উঠে গেল দুজন রেস্টুরেন্টে। হাসিখুশি শ্রেয়া আর অর্পা হাঁটছিল রেস্টুরেন্টের পাশ দিয়ে, আর দুই পা হাঁটলে রেস্টুরেন্টের ঢোকার দরজা। ঠিক ওই সময় কাচের দরজা দিয়ে শ্রেয়ার চোখ যায় রেস্টুরেন্টের ভেতরে। পা থমকে যায় শ্রেয়ার। রেস্টুরেন্টের ভেতরে একটা মেয়ের হাত ধরে ভালোবাসার পরশ দিয়ে যাচ্ছে রনি। মেয়েটার চোখে চোখ রেখে প্রণয় বাক্য আদান প্রদান চালিয়ে যাচ্ছে তারা। 1.5 বছরের সংসারে কত কিছু সহ্য করে এসেছে, অথচ যার জন্য এত কিছু সহ্য, সে অন্য নারীতে মেতে উঠেছে। শ্রেয়ার কাঁধে হাত রাখলো অর্পা, বলে উঠল, কি হয়েছে? ভেতরে চল। ভেতরে যেতে পারবো না। কেন? ওখানে রনি আছে। যাও। তাও কি না অপ্রীতিকর অবস্থায়। অর্পা তাকালো শ্রেয়ার দৃষ্টি বরাবর। রনির গা ঘেঁষে বসে আছে মেয়েটি। রনির গালের কোনায় লিপস্টিকের ছাপ স্পষ্ট। অর্পা সেদিকে তাকিয়ে আবার শ্রেয়ার দিকে তাকালো। শ্রেয়া নিশ্চুপ নির্ভরতা পালন করেছে, কোনো হেলদোল নাই। অর্পা সুযোগ বুঝে কিছু ছবি তুলে নিল, তারপর শ্রেয়ার হাত ধরে নিয়ে এসে আবার হাতের ঝিলে বলে, এই অন্যায়ের কি বিচার করবি না? শ্রেয়া অসহায় দৃষ্টিতে অর্পার দিকে তাকালো, বলে, আমি একা কিভাবে অন্যায়ের বিচার করব? মা তো বললে বলবে, সহ্য করে নিতে। মায়ের একটু কথা স্বামীরা এমন একটু একটু হয়, আমাদের মানিয়ে নিতে হয়। আমার ফুপুর এমন হয়েছিল, ফুপু মাকে বলেছিল মানিয়ে নিতে। এই সমাজে নাকি নারী ডিভোর্সই স্বীকৃতি দেয় না, আর আমার কিছু হলে তার ইফেক্ট নাকি রিমলির উপর পড়বে, ওর জন্য কোনো ছেলে পাবে না। বা কি সুন্দর একটা যুক্তি দিল। বরমের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে আর উনি দেখছেন সমাজ। কিন্তু এইভাবে কি সংসার হয় বল? যেখানে তোর স্বামী অন্য নারীতে মেতে আছে, তোকে সুখে রাখবে কি না, তার সাথে থাকবে কি সুখে? কি করব আমি? আমার তো কোনো রাস্তা নেই। আমার বাবা বেঁচে থাকলে ছুটে বাবাকে বলতাম, বাবা তোমার মেয়ে সুখে নাই, তার সাথে এমনিতে অন্যায় অবিচার হয়। আজ তোমার মেয়ে আর স্বামীর আর এক রূপ দেখলো। বাবাকে বললে বাবা আমাকে গ্রহণ করতো, কিন্তু মা তো এমন না। বাবা মারা যাওয়ার পর কোনো মতে চলে যাচ্ছে, আমি নিজেই দেখেছি। মা কোনো সময় প্রায় সময় পান্তা ভাত খেয়ে বোনের পড়াশোনা চালায়। বাবার অল্প কয়েকটা টাকা, রিটায়ার টাকা, সংসার চলেই বা কোথায়? আমি যে কিছু করব সে তো উপায় নেই, আমার জানাও নেই। শ্রেয়ার কথাগুলি যুক্তিসম্মত। সংসার
ত্যাগ করা সহজ, কিন্তু তারপরের জীবন খুব কঠিন। কত শত মেয়ে আছে স্বামীর সংসার ছেড়ে আসার পর আরও বাজে পরিস্থিতি হয়েছে, আবার এরপরে ভালো কোনো ছেলের সাথে বিয়ে হবে কি না এটার গ্যারান্টি কি? প্রিয় বান্ধবীকে নিয়ে ভাবতে লাগলো অর্পা। কিছুক্ষণ চিন্তা ভাবনা করে মুখ ফুটিয়ে হাসি ফুটে বলল, আরে বোকা, আমাদের তো বিবিএ কমপ্লিট, খুব হাই রেঞ্জের জব না পেলেও মানসম্মতি জীবন চালানোর মতো জব আছে। কিন্তু আজকাল জবের জন্য যে দালাল লাগে, মানুষের কুনজর তো আছেই। আবার আজকাল চাকরির ক্ষেত্রে বিভিন্ন অ্যাডভান্স দেওয়া লাগে। আমি কোথায় পাবো এগুলো? আমার শ্বশুরের নিজস্ব বিজনেস আছে, ওটা আমার ভাসুর দেখেন। উনি ওই ফ্যাশন হাউসের সিইও, ওখানে এখন নিয়োগ চলছে। তুই সেখানে জব করবি? আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, আমার ভাসুর মানুষটা ভালো, একদম আমার বরের মতো। আমার শ্বশুর বাড়িতে যদি ভালো ব্যবহার আর ভালো মনের মানুষ কাউকে দেখে থাকি, তারা হলো আমার স্বামী, শ্বশুর, ভাসুর আর আমার কাকি শ্বশুর। বাকিরা আছে একটু কেটে কুটে, কারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, ওদের মতো ওয়েস্টার্ন হয়ে চলি না। তবে আমার স্বামী ঠিক থাকাতেই আমার জগৎ আছে। অত কিছু বাদ, তুই চাকরি করবি কিনা বল, তাহলে মিরাজের সাথে কথা বলে আমার ভাসুরের কোম্পানিতে জবের ব্যবস্থা করে দিব। আমি পারবো কিনা এটাই তো ভাবছি। দেখ শ্রেয়া, দুনিয়াটা অনেক কঠিন। তুই যেভাবে আসিস তাকে বলে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। আজকে কালকে ছাড় দিতে দিতে তুই সারাটা জীবন এভাবে ভুগবি। তুই বুঝতে পারছিস না তোর ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে। তুই ওই নোংরা পুরুষের থেকে সরে আয়। আমি বলছি, আমি তোকে সাধ্যমতো সাহায্য করব। তার আগে একটু মিরাজের সাথে কথা বলি। যদিও আমি আর মিরাজ মিলে ভাইয়াকে বোঝালে ভাইয়া রাজি হবে। আর রনিকে আমার উপর ছেড়ে দে। ও যদি আমার সম্পর্কে মিথ্যে কথা বলে, আমি সেই সুযোগ আসতেই দিব না। প্রমাণ নিয়ে এসেছি তোর হাতে স্পষ্ট। তার এই ছবিগুলো, এগুলো কি কম কিসের? শুধু ওই কাপুরুষের শাস্তি দিতে হবে। সমাজে এদের মতো পুরুষদের জন্য মেয়েরা অবহেলিত। বর ঠিক থাকলে হাজার হোক শান্তিতে থাকা যায়। এতদিন যেভাবে থেকেছিলাম আমি কিছু বলিনি, কিন্তু এমন বাজে লোকের সাথে থাকছিস, অবশ্যই আমি এর প্রতিবাদ করতেই বলবো। যেই মেয়ের সাথে তার স্বামী ঘুরছে, তাকেও সবটা বুঝতে হবে। তুই একদম ঠিক বলছিস। তুই আমাকে একটা চাকরি দিতে পারলে একটু সাহস নিয়ে এগিয়ে যেতে পারবো দোস্ত। শোন, আমি চাকরি দিব যেমন, ঠিকই তেমন আজকে থেকে তোকে কিছু করতে হবে। কি করতে হবে আমাকে? আজ থেকে স্বামী বাসায় আসার পর ফোনের ক্যামেরা অন রেখে তার সাথে ঝামেলা করবি। এগুলো থাকবে আসল প্রমাণ। তুই নির্যাতন সহ্য করছিস তার প্রমাণ। আর তোর বর এসব বাজে কাজের প্রমাণ থাকবে। তাহলে না রনের দিকে আসবে। আর আমি আজকে ভাইয়ের সাথে কথা বলে তোকে জবের ব্যবস্থা করে দিব। তোর কোয়ালিফিকেশান দিয়ে জব হবে, শুধু তোর এই ভীত কমাতে হবে। এটা কথা মাথায় রাখবি। তোকে দুর্বল করতে অনেক বাধা আসবে। শুভাকাঙ্ক্ষী হয়ে কেউ পাশে না থাকুক, বড় বড় কথা বলে চলে যাবে, কিন্তু পায়ের নিচে মাটি শক্ত রেখে নিজের প্রতি কনফিডেন্ট রেখে তোকে একাই এগিয়ে যেতে হবে। তুই দুর্বল ছিলি বলে তোকে সবাই পেয়ে বসেছে। এখন একটু কঠোর হ, দেখবি কেউ কিছু করতে পারবে না। একদম ঠিক বলছিস তুই। আমাকে পরিবর্তন হতে হবে। তুই পাশে আছিস বলে আমি একটু স্বস্তি পেলাম। তোর মতো ফ্রেন্ড যেন সব অসহায় মেয়ের হয়, বলে অর্পাকে জড়িয়ে ধরে শ্রেয়া। অর্পা মুচকি এসে বলে, আমার মতো ফ্রেন্ড পাওয়ার আগে দোয়া কর আমার বরের মতো বর যেন সবার হয়। ইনফ্যাক্ট শুধু আমার বর না, আমার শ্বশুরবাড়ির অর্ধেক মানুষ অনেক ভালো। এরকম পরিবার হলে আর কিছু লাগে না। আসলে তুই লাকি, তুইও লাকি হবি, শুধু একটু ধৈর্য ধর। ড্রাইভার চলে আসে। শ্রেয়া ফল ও বাদাম নিয়ে ড্রাইভারকে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকু। আমাকে ধন্যবাদ দিতে হবে না। তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি অর্পা মায়ের থেকে। আসলে আমি আমার মেয়েটারে ছোটোবেলা থেকে তৃপ্তি করে কিছু খাওয়াতে পারিনি। ওর কোনো পছন্দের জামা কাপড় কিনে দেইনি। মেয়েটাকে না দিয়ে সব ছেলেটার পিছনে শেষ করছি, অথচ ছেলেটা আমার সফল হয়ে আমাকে চেনে না। আমার মেয়েটা বেঁচে থাকলে ও শ্বশুরবাড়ি থেকে অনেক নির্যাতন সহ্য করে মারা যায়। আমার নাতিরে পেটে নিয়ে অভিমান করে পাড়াপাড়ে চলে গেছে মেয়েটা। এখন বুঝি মেয়েটা কত অভিমান করেছে আমার উপর। আমার বড়লোক ছেলের বাপ হয়েও আমি আজ ড্রাইভার। এটাই হয়তো প্রকৃতির বিচার। তাই আমি নিজের থেকে অর্পামাকে বলেছি, তোমার জন্য যতটুকু সাহায্য লাগে আমি করব। তুমি মন খুলে অর্পামার লগে একটু গল্প করো। আমি এক অসহায় বাপ হইয়া না হয় আপন মেয়ের সুখ না দেখলেও আর এক মেয়ের সুখ দেখলাম, এতেই কেন জানি আমার মনে শান্তি লাগে।
কথাগুলো বলতে বলতে লোকটার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। শ্রেয়া নিজেরও কান্না পেল। আসলে এই পৃথিবীতে এক এক মেয়ে এক এক দিক থেকে সুখে থাকে। কোনো মেয়ের বাবা তাকে মূল্য দেয় না, আবার কোনো মেয়ের স্বামী মূল্য দেয় না, আবার কোনো কোনো মেয়ের বাবা স্বামী কেউই মূল্য দেয় না। যেমন এই ড্রাইভার আঙ্কেলের মেয়ের জীবন। আবার কোনো মেয়ের তার বাবার কলিজা হয়েও থাকে, যেমন শ্রেয়া রিমলি। অর্পার মতো কিছু কিছু মেয়ে আছে ভাগ্য করে স্বামী পায়। অর্পা নিজেও কষ্ট করে বড় হয়েছে, কিন্তু ওর বর একজন আর্কিটেকচার। সেদিক থেকে তার মনে কোনো অহংকার নেই। অর্পাকে যথেষ্ট সম্মান করে। অর্পার ছোট ছোট ইচ্ছেগুলি পূরণ করে। কথাগুলো ভাবতে ভাবতে বাড়ির দিকে হাঁটতে থাকে শ্রেয়া। বাড়িতে এসে ফল বাদামের প্যাকেটগুলো টেবিলে রাখতে রুবিনা একটু বাক্য কর্ণপথ হলো শ্রেয়ার। মহারানী, তাহলে বাসায় আসার সময় হয়েছে? তো বাইরে কী এমন রাজকার্য করেছিলে শুনি? আমার ছেলের পিছনে পিছনে কোনো সম্পর্কে যাওনি তো? বিদ্রুপ হাসি ফুটে এলো শ্রেয়ার ঠোঁটে। যে তার কাজ ছেলে করেছে সেই কথা নিয়ে বলছে তাকে। শ্রেয়া ভদ্রতা বলল, আসলে মা, আজকাল বাজারে যে ভিড়, ফলের দোকানে থাকতে বেশি সময় লেগে যায়। বাকি দোকানগুলো তো বাদেই দিলাম। আর বোনেরা তো আবার কিছু ফেস প্যাকের কথাও বলেছিল, ওগুলো কিনতে তাই। বাহ, আহ, এখন আমাদের দোষ দিচ্ছ ভাবি? তুমি নিজেই দেরি করে আমাদের দোষারোপ করো। এটা কেমন কথা? বাইরে যাবে তাই দুটো জিনিসের লিস্ট দিয়েছি বলে শ্রেয়ার বর্ণনা রুহি। রুবিনা খোঁচা দিয়ে বলেন, দেখ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। ঠিক বাইরে এতক্ষণ কান্না কার সাথে ফুর্তি করে এসেছিল। আসলে মা, আপনি যেটা ভাবছেন ওটা আমি নাও করতে পারি, তবে অন্য কেউ করতে পারে। কি বোঝাতে চাইছো? কিছু না মা, আমি সন্ধ্যার জন্য কী কী নাস্তা বানাবো বলে দেন। রুবিনা বলল, আমার জন্য নুডলস আর চা। রুহি বলল, আমার জন্য বেগুনি, আর রুমার জন্য আলুর পরাঠা। রুহি আর রুমা শ্রেয়ার দুই ননদ। এরা কেউ কখনো শ্রেয়াকে সম্মান করেনি, আজও করলো না। শ্রেয়া মাথা নাড়িয়ে রান্নাঘরে চলে গেল। রান্না করতে শুরু করলো শ্রেয়া। এমন সময় মা তাকে কল করেছে। রিসিভ করতে সৃষ্টি বেগম বলল, কেমন আছিস মা? খারাপ থাকলে তো তোমার যায় আসে না মা, তাহলে জিজ্ঞাসা করো কেন? এটা কেমন কথা? তুই আর রিমলি তো আমার জীবন। তোদের সুখের কথা চিন্তা করেই তো আমি এত কিছু করি। কি করছো এখন তুমি? নকশি কথা বুনছি রে মা, তোর জন্য আর একটা রিমলির জন্য। তোদের দুই বোনের জন্য দুটো আলাদা নকশি কাঁথা। এবারের কাঁথা তোর আগে যেটা পছন্দ হবে সেটা তুই নিবি। রিমলি বলে দিয়েছে মেয়েটা আমার দূরে থাকে, ওর যেটা মন চাইবে ওটা নেবে। শ্বশুর বাড়িতে তো আবদার করতে পারবি না, মায়ের কাছে না হয় আবদার করলি। সে আর কান্না পাচ্ছে, মা তার জন্য সব কিছু করে। এখন যদি কথা আছে মেয়ের সুখের জন্য তার জীবন দিতে হবে, সে নির্দ্বিধায় দিয়ে দিবে। কিন্তু সমাজের কথা ভেবে সে মুখ লুকিয়ে রাখে। পুরাতন সময়ের মানুষ তিনি, কোনো ঝামেলায় জড়াতে পছন্দ করে না। আগেরকার বউদের শিক্ষা দীক্ষা ছিল ভিন্ন। ওরা সব লুকিয়ে রাখতো, মাথা নত করে রাখতো। সৃষ্টি বেগম হয়েছে ঠিক তেমনই। সে আর বাবার অঢেল ভালোবাসা পেলেও তিনি ছোট থেকে শিক্ষা পেয়েছেন, স্বামী যেমন রাখবে তোমাকে তেমন থাকতে হবে। এই শিক্ষাটা তিনি শ্রেয়া ও রিমলিকে দিয়েছেন। এটা ভালো শিক্ষা হইলে সব পুরুষের জন্য যে এই শিক্ষা সমান না, এটা সৃষ্টি বেগমের মাথায় আসেনি। শ্রেয়া কিছু একটা ভেবে সৃষ্টি বেগমকে বলল, আচ্ছা মা, রনির যদি বাইরে কোনো নারীর প্রতি আসক্ত আসে আমার কি করা উচিত? থমকে গেল সৃষ্টি বেগম। তারপর বলল, এমন কেন হবে শুনি? তুই কি কম সুন্দরী যে তোর বর অন্যদিকে যাবে? যেতে কত দূর? যদি দেয় তাহলে কি আঁচল দিয়ে বেঁধে রাখবি? তোকে কতদিন বলছি কাজ শেষ করে একটু নিজেকে পরিপাটি রাখবি, সোনো পাউডার মাখবি, তাহলে দেখবি বর তোর কাছেই থাকবে। ঘরের বিরিয়ানি বাসি হলেও অমন একটু পান্তা ভাতে নজর দেয়, কিন্তু বিরিয়ানি যখন আবার স্বাদের হয় তখন ঘরের মালিক সারা দুনিয়ার ঘর ছেড়ে ফিরে আসে। এটা এক দাদির মুখে শুনেছিলাম, কেউ পার্সোনালি নেবেন না, দুঃখিত। মলিন হাসল শ্রেয়া। তার মা একবারও বলল না যে আমি আছি, তুই আমার সাথে আমার মতো অল্প দুটো খেয়ে বেঁচে থাকবি, সুখে থাক। মা মেয়ে কিছু একটা জুটবে। উল্টো তার মাকে পুরনো কিছু বাণী শুনিয়ে দিল। অবশ্য সৃষ্টি বেগম যে পরিস্থিতিতে আছেন তাতে করে নিজেই ঠিকভাবে চলতে পারেন না, দুই মেয়ে কীভাবে টানবে? যে সমাজে বেঁচে আছে সে সমাজের প্রতি পদে পদে মানুষের পিছনে লেগে আছে। নিঃস্বার্থ না থাকলে মানুষ অন্যের পিছনে লাগতে খুব পছন্দ করে, এটা তাদের অভ্যাস। এখন শ্রেয়ার ডিভোর্স হয়ে ফেরত গেলে নিজে তেমন কিছু করতে পারবে না, উল্টো সমাজের কুড়ি কুড়ি খাবে। এর থেকে এই ঢাকা শহর থেকে তাকে নিজের পথ খুঁজে নিতে হবে। সুযোগ যখন আছে তার ব্যবস্থা তাকেই করতে হবে। মায়ের কথা শেষ করে এক একজনের জন্য নাস্তা বানিয়ে নিল শ্রেয়া বেগম। সবাই মিলে এক একজনের মন মতো খাবার উপভোগ করছে, কিন্তু শ্রেয়াকে একটুও বলছে না তাদের সাথে বসতে। শ্রেয়ার মনে পড়ে যায় তাদের বাসায় থাকতে পুরো পরিবার একসাথে সবাই আনন্দ করত। শ্রেয়ার বাবা আসার সাথে সাথে শ্রেয়া রিমরি
পড়ার টেবিল থেকে উঠে বারান্দায় আসতো। সৃষ্টি বেগম নাস্তা রেডি করে রাখতো। পুরো পরিবার একসাথে বসে খেত। কেউ অভিমান করলে তার অভিমান ভাঙিয়ে দিত। ছোট্ট টিনের ঘর থেকে ছোট্ট সুখ ছিল শ্রেয়ার। এখন ঢাকার এত বড় ফ্ল্যাটে থেকে সেই শান্তি পাচ্ছে না শ্রেয়া। রনি এসেছে মাত্র। শ্রেয়া এখনো কিছু বলল না। স্বাভাবিকভাবে কেউ বাইরে থেকে আসার সাথে সাথে তার সাথে ঝগড়া লাগলে অশান্তি আরও বাড়বে। তাই শ্রেয়া এখন রাতের খাবারের ব্যবস্থা করবে। রান্না শেষ করে হাত মুছে যেই শ্রেয়া ফোন হাতে নিল, দেখলো অর্পার মেসেজ। অর্পা মেসেজ দিল, দোস্ত, রনি ভাইয়ের ফোনের পাসওয়ার্ড জানলে ওর গ্যালারি এবং বিভিন্ন অ্যাকাউন্ট দেখিস, আর প্রমাণ পেলে ছবি তুলে নিবি। শ্রেয়া লিখে দেয়, আচ্ছা। ওদিকে কি খবর? চাকরির কি ব্যবস্থা হলো? বড় ভাই আসুক, তারপর কথা বলছি। আমি মিরাজের সাথে কথা বলছি। আমি অনেক আগে। ও বলল বড় ভাইয়ের সাথে কথা বলবে, তারপর আমি আর মিরাজ মিলে কথা বলবো একবার। ওরা দুই ভাই একে অপরের কলিজা প্রায়। একজন আরেকজনের মুখ থেকে কিছু ইচ্ছে কথা শুনলে পূরণ করে দেয়। এই যে আমাকে এইবারে ছোট্ট বউ করে মিরাজ একবার বলেছে ও আমাকে ভালোবাসে, আর বড় ভাই আর শ্বশুর মিলে আমাদের ভালোবাসা হাজির। অল্প একটু বেশি কথা বলে, এটা ইচ্ছে করেই বলে, কারণ ও জানে এর বেশি বেশি কথা বলাতে শ্রেয়ার মন ভালো হয়ে যায়। বিশেষ করে মানুষের মুখে পজিটিভ কথা শুনলে মন নিজের থেকে ভালো হয়ে যায়। শ্রেয়ার মেসেজ দেখে হেসে দেয়। গাড়ির জানলা দিয়ে মুখ ফুলিয়ে বসে আছে মিমি। ড্রাইভার করছে ফারাজ। একবার মিমির দিকে তাকিয়ে দেখছে, তো একবার ড্রাইভার করতে মন দিচ্ছে। কিছুক্ষণ আগে এরকম করে ফারাজ বলে, তা মামুনি কি এমন হলো যে মুখ ফুলিয়ে আছো? পাপার দিকে তাকাবে না? পাপা আমাকে এখনো নাকরদলে উঠতে দিল না কেন? এমনিতে আমার মন খারাপ, আজ তার ভিতরে আমাকে খেলতেও দিল না। 7 বছর বয়সে চঞ্চল মিমির এমন কথা শুনে হেসে দেয় ফারাজ। বলে, এই রাতে নাকরদোলায় উঠলে তুমি অসুস্থ হয়ে যেতে মা। নাগরদোলায় এমনি একটু রিস্ক থাকে, কিন্তু দিনে চারিদিকে আলো জ্বললে থাকে, তখন যত খুশি নাগরদোলায় উঠাবো। আজ প্লেগ্রাউন্ডে নাইট নষ্ট ছিল, ওরা ঠিক করতেছে, আমরা নেক্সট দিন খেলবো না হয়। আর এমনিতে তোমার মাইগ্রেনের জন্য আমি তোমাকে এখন উঠতে দেই না। সারাদিন অনেক লাফালাফি করছো। পাপা এতটাও পচা না। হ্যাঁ পাপা অতটাও পচা না, কিন্তু পাপা একটু একটু পচা। স্মিত হাসে ফারাজ। মেয়ের সাথে কথাই পারে না। মন দিতে থাকে ড্রাইভারে। গাড়ির সামনে থামলো, বাসার সামনে। মিমি এখনও মুখ ফুলিয়ে আছে, জানলার দিকে মুখ তার। ফারাজ ব্যাক সিট থেকে একটা পুতুল নিল, মিমির দিকে দিয়ে বলল, এটা আমার প্রিন্সেসের জন্য কিনেছি। প্রিন্সেস কি এটা অ্যাকসেপ্ট করবে? মিমি মুখ ঘুরে তাকালো। পুতুল দেখে অবাক হয়ে খুশি হলো, সাথে সাথে পুতুল নিয়ে ফোকলা দাঁতের হাসি মুখে ফুটিয়ে তুলো। তারপর দুজনে একসাথে বাসার দিকে হাঁটতে থাকে। ড্রয়িং রুমে ছুটে আসতে নেয় অর্পা। ফরাজ আর মিমি আসছে এখন, তাদের সাথে কথা বলবে শ্রেয়াকে নিয়ে। দুটো হাঁটতে যেয়ে অর্পার সাথে ধাক্কা লেগে একটা ফুলদানি পড়ে যায়। জোরে শব্দ পেয়ে বাইরে এসে দেখলো অর্পার শাশুড়ি জিনিয়া, মডার্ন শাশুড়ি পরিহিত এক রমণী। অর্পার দিকে রক্তিম চোখে তাকিয়েছে। অর্পা তার পছন্দ না, গরিব ঘরের খেতো মেয়ে বলে তার যত সমস্যা। তেরে এসে অর্পাকে বলে, এতগুলো মূল্য তুমি কি জানো? থেকেছ তো ওই গ্রামের টিনের ঘরে, কোনো রকমের পড়াশোনাটুকু করেছো, সেই গুণ দিয়েই আমার ছেলের মাথা খেয়েছো। না আছে সুন্দর রূপ, না আছে এই সমাজে চলার মতো গুণ, না আছে মা হওয়ার ক্ষমতা। শাশুড়ির মুখে শেষ কথাটা শ্রবণ হতে অর্পা কষ্ট পেল। চোখ ঝাপসা হয়ে এসেছে তার। অর্পার বিয়ে হয়েছে শ্রেয়ার আগে, প্রায় 2 বছর হতে চলল, এখনও বাচ্চা হয়নি। শাশুড়ি আগে তার গরিব আর খেয়ে ধাওয়া নিয়ে কথা শোনালে, এখন বাচ্চা হওয়া না না হয় নিয়ে কথা শুনিয়ে দেয়। আমাদেরও এখনও বাচ্চা হয়নি মানে এই না যে অর্পার সমস্যা মা। অর্পা আমার বউ মানে তোমাদের ছোট বৌমা, তাহলে ওকে কেন সম্মান দাও না? গরিব ঘরের মেয়ে হলে ও কারো মেয়ে ছিল, এই যে মিরাজ চৌধুরীর বউ হয়ে এসেছে। গরিব ঘরের মেয়ে না হলে হয় সম্মান নাই আসলো, কিন্তু তোমার বৌমা হিসাবে তো ওকে সেই সম্মানটা দেওয়ার কথা। মিরাজের কথা শুনে সবাই তাকালো উপরের দিকে। কথাগুলো বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছে মিরাজ। অর্পাকে ভালোবেসে বিয়ে করেছে সে। গ্রামের বসবাসরত চঞ্চল দুষ্টু মেয়েকে দেখে বাবা আর ভাইকে নিয়ে বিয়ের প্রস্তাব দেয় মিরাজ। বাসার বাকি সদস্যদের সমস্যা থাকলেও একমাত্র মিরাজের ভালো লাগাতে বিয়ে হয়। মিরাজের সব সময় একটা কথা, বাচ্চা হোক বা না হোক, এইটা আমি কখনোই ছাড়বো না। যাকে ভালোবেসে বিয়ে করেছি তার সুখ দেখতে না পারলেও ব্যর্থ স্বামী হলাম আমি। মিরাজের কথা শুনে সবাই চুপ হয়ে যায়। জিনিয়া খিটমিট করতে করতে ঘরে আসেন। মিমি দৌড়ে এসে অর্পাকে জড়িয়ে ধরে। অর্পার কানে ফিসফিস করে বলে, জানো কাকিয়া, আমি না পাপাকে বুদ্ধু বানিয়েছি। তাই? কিভাবে?
মিথ্যে মিথ্যে রাগ করছি, পাপা আমার রাগ ভাঙানোর জন্য এই পুতুল দিয়েছে বলে মুখের সামনে থাকা ছোট্ট হাত নিয়ে হাসতে থাকে। দূর থেকে ফারাজ ফোঁস করে এক নিঃশ্বাস নেয়। মিমি যে দুষ্টুমি করেছে এটা ফরাজ জানে। এখন সে তার কাকিয়ের সাথে সব কিছু বলবে, এটা প্রতিনিয়ত। ফরাজের উপরে উঠতে নিলে অর্পা বলে, একটু কথা ছিল ভাইয়া। ফরাজ দাঁড়িয়ে পড়ে, অর্পার দিকে তাকিয়ে বলে, মিরাজ আমাকেও বলেছে তোমার বান্ধবীর বিষয়ে, আর সিভিও দিও, আমি সব কিছু দেখে তোমাকে জানাবো। আচ্ছা। ফরাজ উপরে চলে যায়। অর্পা খুব খুশি, তার বান্ধবীর কোনো একটা ব্যবস্থা তো হলো। শ্রেয়ার রেজাল্ট ভালো। এমনিতে অর্পা বিয়ের পর পরীক্ষা দেওয়ার পর মন খুব বেশি একটা পরীক্ষার খাতায় ছিল না, কিন্তু শ্রেয়ার মনোযোগ ছিল সবসময় পড়ালেখায়। এইটুকু অর্পা শিওর যে শ্রেয়া রেজাল্ট নিয়ে ফারাজ আপত্তি করবে না। সাথে সাথে অর্পা শ্রেয়াকে মেসেজ দিয়ে বলল, তো সিবি পাঠা আমার কাছে, আমি বড় ভাইয়াকে দিব বলেই মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে খেলা করতে থাকে মিমির সাথে। শ্রেয়ার মেসেজটা দেখে রিমলিকে কল দেয়। শ্রেয়ার বাবার ফোনটি রিমলি ব্যবহার করে। টাচ ফোন ব্যবহার করতে পারেন না সৃষ্টি বেগম, তিনি সাদাসিধে মানুষ। রিমলি ফোন ধরতেই শ্রেয়া বলে, কেমন আছিস বোন? আমি ভালো। তোমার তো মতো শ্বশুরবাড়ি আমার নাই যে আমি দুঃখে থাকবো। যদি বলো দুঃখ আমার কিসে, তো আমি বলবো তোমার ওই শ্বশুরবাড়ির অত্যাচার যেটা তুমি সহ্য করো, ওগুলোতে আমার দুঃখ। ঠোঁট প্রসারিত করে শ্রেয়া। এই ছোট্ট বোনটার কাছে ধরা পড়েছে তার দুঃখ, কোনো না কোনো পড়বেই। এই যে বিবাহিত জীবনে প্রায় 3 থেকে 4 বারে শ্রেয়ার গালে রনির 5 আঙ্গুলের ছাপ দেখেছে, এগুলো তো প্রমাণ যে বোন কেমন আছে। রিমলি তো কম দেখেছে, শ্রেয়া তো এসব থেকে বেশি সহ্য করেছে। শ্রেয়ার পিঠের মারের দাগ নজর এড়ায় না রিমলির। রনিকে কথা শোনাতে চেয়েছিল, শ্রেয়া আটকে দেয়। এই জন্য রিমলি রাগ দেখায় শ্রেয়াকে, কিন্তু বোনের সাথে কথা বলে থামেনি। শ্রেয়া হালকা হেসে বলে, যদি বলি এবার আর তোর বোন থেমে থাকবে না, তো তখন সুখে থাকবি তো? অবাক হয় রিমলি, মানে কি বলছিস আপু? মজা করছিস? ওই নরপশুর কাছ থেকে সরে এসো, আমাদের ছোট্ট ঘরে আদৌ ফিরবে তুমি? তোর বোন আসল পরিচয় তো ওটাই। যে যাই হোক, আমাকে ইমেলে সিবি পাঠিয়ে দে। বাবার ইমেলে দেখ, আমার জন্য সিবি বানানো আছে। বাবা করে রেখেছিল সিবি, আর কম্পিউটার দোকান থেকে ফোনে ট্রান্সফার করে নেয়, আমাকে বলেছিল বাবা। তুমি সিবি নিয়ে কি করবে আপু? একটু জোরেই বলল রিমলি। শ্রেয়া বলে ওঠে, আসতে বোন, মাকে এখন কিছু জানতে দিবি না, কাউকে কিছু জানানো যাবে না। অনেক কিছু হয়েছে, আমি আর নিতে পারছি না। এবার আমি একটু মুক্ত হতে চাই, তাই নিজে কিছু করব, এখান থেকে চলে যাব, ওদেরকেও আমি দেখিয়ে দিব। খুশি হলে রিমলি ফিসফিস করে বলল, আচ্ছা ঠিক আছে আপু, আমি তোমাকে পাঠিয়ে দিব। আর হ্যাঁ, আমাকে ফ্রি হয়ে সব কিছু জানাবে, তোমার যা যা লাগবে আমাকে বলবে। আমার আপুকে আমি হাসি খুশি দেখতে চাই। হ্যাঁ, রাখছি তাহলে। ফোন রেখে দেয় শ্রেয়া। এদিক ওদিক তাকালো, রান্নাঘরে কেউ নেই। রুবিনা সিরিয়াল দেখছে, ননদরা কাজের ভয়তে এইদিকে তাকাবেও না। রনি ফোন নিয়ে ব্যস্ত তার কুকর্মের সাথে। রাতের খাবার শেষে রনি যায় ফ্রেশ হতে। শ্রেয়া রনির ফোনের পাসওয়ার্ড জানে। রনি ফোন মাঝে মাঝে রুমা নেয়, রুমার হাতে টাইপ করতে দেখে নেয় শ্রেয়া। কে জানতো এটা আজ কাজে লাগবে? ফোনের পাসওয়ার্ড খুলে শ্রেয়া গ্যালারিতে ঢুকে বিভিন্ন নোংরা ছবি দেখে অবাক হয়ে যায় শ্রেয়া। সাথে সাথে রনির হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নিজের হোয়াটসঅ্যাপে পাঠায়। তারপর রনির হোয়াটসঅ্যাপ থেকে সব ডিলিট করে দেয়। ঠিক তখনই ওয়াশরুম থেকে খট করে শব্দ আসে। ভয় পেয়ে যায় শ্রেয়া। আতঙ্কে পিছনে তাকিয়ে দেখে, সে হালকা ঘুরে তাকিয়ে দেখতে পেল রনি ওয়াশরুমের দরজা খুলছে। মাত্র নিজের ফোনটা পাশে রেখে রনির দিকে ঘুরেছে। রনি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে শ্রেয়ার হাতে তার ফোন। রনি ক্ষিপ্ত সুরে বলে, আমার ফোন তোমার হাতে কেন? নরম সুরে শ্রেয়া বলে, তোমার বউ হয়ে আমি, তোমার সব কিছুতে তো আমার অধিকার, এটা তো একটা সামান্য ফোন। হে লিসেন, তুমি বেশি কথা বলছো। বলতে না বলতে রনি দেখলো ওর ফোনের লক খোলা। শ্রেয়ার দিকে তাকিয়ে বলে, আমার ফোনের লক খুলছো কিভাবে? ছোট বোনের থেকে দেখেছিলাম। আজকাল চুরি করে ফোন দেখা শুরু করছো? বরের বিষয়ে কিছু জানা বা দেখা চোর বলে না রনি। চোর তো তাকেই বলে যে বউয়ের পিছনে অন্য মেয়ে নিয়ে নষ্টামি করে। রনি ফট করে শ্রেয়ার হাত থেকে ফোনটা নিয়ে বলে, দেখে ফেলেছো সব? তোমার কি একটুও খারাপ লাগছে না? তোমার বউ তোমার নষ্টামি সম্পর্কে জানতে পেরেছে। তাচ্ছিল্য করে রনি বলে, তোমার মতো মেয়ে জানলেও কি, না জানলেও কি? শ্রেয়ার চোখ থেকে এবার পানি পড়তে থাকে। সে ভেবেছিল আজ রনি অন্তত তো একটু ইতস্তত করবে, কিন্তু না, সে তো আরও কঠোর। রনির চোখের দিকে তাকিয়ে শ্রেয়া বলে, ঘরের বউ রেখে কেন তুমি বাইরে যাও? কি দোষ আমার? কি আছে তোমার? না আছে রূপ, না আছে স্মার্টের, তাহলে বিয়ে করেছিলে কেন? তোমার পছন্দ করেছিলে বলেই তো বিয়েটা হয়।
ওয়েট লিসেন, আমি তোমাকে যখন পছন্দ করি তখন তুমি দেখতে সুন্দরী, এখন তুমি কি হয়েছে দেখতে পাচ্ছ? চোখের পানি মুছে শ্রেয়া বলল, এগুলো কার জন্য হয়েছে রনি? বিয়ের আগে আর বিয়ের পরে জীবনে আকাশ পাতাল তফাৎ। আমার বাবা আমাকে রাজকন্যার মতো রাখতো, স্বামী এভাবে রাখে না। আমার মা আমাকে রুটি ভাজতে দিলে সে নিজেই বেলতো, এখন আমি রুটি বেলে রুটি ভাজি। আমার বাবা মাজার থেকে মাছ কুটে এনে রান্না করতে বলতো, এখন আমাকে বাজার থেকে মাছ কুটে এনে রান্না করতে হয়। আমার বাবা স্বল্প আয়ে একটা ব্লেন্ডার কিনে রেখেছিল, এখানে আমাকে প্রতিনিয়ত মশলা কুটে বেটে রান্না করতে হয়। তফাৎ শুধু এগুলোই না, তফাৎ আরও আছে। আমাদের বাসায় যার যার পোশাক শেষে ধুতো, এখন কি হয়, এখানে তোমার মায়ের শাড়ি এত আছে, সাথে দুই বোনের পোশাক ধুতে হয়। আমাদের বাসায় আমার আর ওই ছোট্ট বোন, আমার মা আর আমরা তিনজনে মিলে কাজ ভাগাভাগি করে নিতাম। এখানে ঘর মোছা, থালাবাটি ধোয়া সব আমারই করতে হয়। তোমাদের বাসায় কিছু রান্না হলে আগে ভালো ভালো মাছের পিস, মাংসের পিস তোমরা বেছে বেছে খাও, আমাকে কখনো কেউ খেতেই বলো না। এই যে বুড়ো আঙ্গুল দিয়ে আমার পেঁয়াজ রসুন কুচি করতে হয়, এই হাত তুমি কিভাবে পার্লারের সুন্দরীদের মতো দেখতে চাও? এই মুখে সারাক্ষণ চুলার পাশে থেকে ঘেমে যায় আর তেলেমেলে হয়ে যায়, তাহলে তুমি কিভাবে সৌন্দর্য খুঁজছো? এই শরীর আমাকে খেটে খেটে তারপর দুমুঠো খাবার দেয়, তাহলে তুমি কিভাবে দেখতে চাও একটা স্লিম ফিটনেস বডি? আরও তোমার ফোনে যে সুন্দরী মেয়ে, তার মতো করে থাকার মতো ব্যবস্থা আমাকেও করে দাও, দেখবে আমিও কোনো অংশে কম না। আমাকে একটা কাজের বুয়া এনে দাও, দেখবে আমিও একটু নিজের পিছনে সময় দিতে পারবো। আমাকে একটু নিজের রূপচর্চার সামগ্রী এনে দাও, দেখবে আমিও পরিপাটি থাকবো। তোমরা ছেলেরা বাইরের চাকচিক্য দেখো, কিন্তু ঘরের বউয়ের কিসের সৌন্দর্য বাড়বে এটা দেখো না। বেশি মুখ ফুটছে না মনে হচ্ছে? আমিও মানুষ রনি, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। দয়া করে এবার আমাকে একটু সুখে থাকতে দাও। অন্য নারীদের না দেখে একটু বউকে দেখো। তোমার বউ তোমার মতো করেই থাকতে চাই, নোংরামি করো না। আর বলতে পারে না শ্রেয়া, ঠাস করে থাপ্পড় মারে রনি, অনেক জোরেই মেরেছে। শ্রেয়া ছিটকে যায়, তারপর শ্রেয়ার চুলের মুঠি ধরে হ্যাঁচকা টান দিয়ে রনি বলে, তোকে বিয়ে করেছিলাম কারণ তুই ঘরকুনো, গ্রাম থেকে পড়াশোনা করছিস, বাইরের বিষয়ে কম বুঝিস, এই দেখে সমাজের লোক জিজ্ঞাসা করলে বলবো আমার বউ বিবিএ পাশ করেছে, এইটুকু। তোর কাজ স্বামীর সেবা করা, সংসারের দেখা, বেশি পক পক করলে আরও মার খাবি, একদম চুপ বলে ঝটকা মেরে শ্রেয়াকে সরিয়ে দেয় রনি। ফোন নিয়ে বাইরে চলে যায় শ্রেয়া। শ্রেয়া নিজেকে অসহায় লাগছে, কিন্তু আজ আর সে অসহায় ধরে রাখবে না। টেবিলের কোনায় বইয়ের আড়াল থেকে নিজের ফোন বের করে ভিডিও সেভ করলো শ্রেয়া। ওই সময় হালকা ঘুরে রনির পজিশন দেখতে চেয়েছিলাম। ওয়াশরুম থেকে বের হওয়ার আগে শ্রেয়ার ফোনে ভিডিও চালু করে রাখে, ইচ্ছে করে রনির ফোনে হাত রেখে রনির সামনে সব স্বীকার করে নিল। প্রতিদিন সহ্য করার থেকে আজ সে শেষবারের মতো কষ্ট সহ্য করলো। এখন থেকে সরে যাওয়ার আগে এদের একটা শিক্ষা দিয়ে শ্রেয়া। এখান থেকে গেলে আরও একটা মেয়ে আসবে হয়তো, হয়তো শ্রেয়ার থেকে অসহায় কেউ, যেখানে সে এত কিছু সহ্য করেছে অন্য কেউ কীভাবে ভুগতে দেয়। তাই এই রনির আসল রূপ সমাজে দেখাবে। সমাজের নোংরা মানুষের আসল রূপ সবার সামনে প্রকাশ উচিত, তাদের পাপের প্রাপ্য শাস্তি ভোগ করা উচিত। ভিডিওটা শ্রেয়া অর্পাকে পাঠিয়ে দেয়। ব্যালকনিতে দাঁড়িয়ে পুরো ভিডিও দেখলো অর্পা, তার চোখ দিয়ে পানি। শ্রেয়াকে এভাবে ট্রিট করলো রনি, ইচ্ছে করছে রনিকে কষিয়ে থাপ্পড় দিতে। অর্পা লিখে দেয়, তুই চিন্তা করিস না, ওর সব কিছু ফাঁস তো করতে হবে, ওর চাকরি, তোর চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আমি এখান থেকে বের হতে চাই, একটা থাকার জায়গা খুঁজে দিবি? মিরাজের সাথে কথা বলে তোর জন্য একটা ছোট্ট বাসা দেখব, আমি এটা আগেই ভেবে রেখেছি। তোর সুখের পথে আসার আগে তো অনেক ব্যবস্থা করতে হবে, এটুকু চিন্তা আমার আছে। অনেক ভালোবাসা তোর প্রতি আমার, আমার বন্ধুত্ব, থ্যাংক ইউ, সরি, এগুলো ভালো লাগে না, তাই তোকে এগুলো বলছি না। তুই চাকরি পেয়ে প্রথম যে স্যালারি পাবি ওটা দিয়ে আমাকে খাওয়াবি, সব উসুল হয়ে যাবে। আচ্ছা। অর্পা আবার একটু শান্তির নিঃশ্বাস নিল, বান্ধবীর সুখের ব্যবস্থা করে দিল। কিন্তু তার দুঃখের বিষয় যে আরও গোপন। 2 বছর হয়েছে বিয়ের, এখন বাচ্চা হচ্ছে না। শাশুড়ি উঠতে বসতে কথা শুনিয়ে দেয়। শুধু কি সে, কাকি, শাশুড়ি, বৌমা, সেও তো আছে। মডার্ন বউয়ের সাথে একটা বাচ্চা আছে, পরিপূর্ণ সংসার তার, তাই সেও জিনিয়ার সাথে তাল মেলাতে থাকে। অর্পার ভাবনার মাঝে মাঝে মিরাজ তাকে পিছনে জড়িয়ে ধরে বলে, আমার বউ সবার সুখ দেখে, তার দুঃখটা কে দেখে? এই অর্পার জন্যই তার স্বামী আছে, আমার দুঃখ আমার স্বামী দেখে। তাহলে কষ্ট পাও কেন তুমি? তোমার জন্য তো তোমার আপন লোক আছে, সে তোমার ঢাল হয়ে আছে।
মুখে যতই তুমি বলো যে বাচ্চা না হলে সমস্যা নেই, কিন্তু আমি তো জানি ছোট ছোট মুখে বাবা ডাক শুনতে তোমারও ইচ্ছে করে, আমারও ইচ্ছে করে। ইচ্ছে করলে কি পূরণ করতে হবে? ভাগ্য থাকার লাগবে না? মা ডাকা শোনার যে খুব ইচ্ছে আমার, বলেই কান্না করে দেয় অর্পা। অর্পার চোখের পানি মুছে দেয় মিরাজ, বলে তোমার উচিত কি জানো? অর্পা তাকালো মিরাজের দিকে। মিরাজ বলে তোমার উচিত আমাদের বৃদ্ধাশ্রমে ঘুরে আসা। অবাক হয় অর্পা, বলে কেন? ওখানে কিছু বৃদ্ধ বাবা মা আছে জানো, তারা অনেক বড় পরিবারের লোকজন। এখনও এমনও একজন আছে যে অনেক বড় বিজনেসম্যান ছিল, কিন্তু এখন তার স্থান আমাদের আশ্রমে। কেন জানো? কেন? কারণ তার ছেলে বিয়ে করার পর তার বোঝা মনে করেছে। আর একজনের মেয়ে আছে যে বিয়ে করে বরের কাছে থাকে, মাকে বোঝা মনে করে আশ্রমে রেখেছে। যখন ওদের দেখি তখন আমার ভিতরে বাচ্চার জন্য কোনো আকাঙ্ক্ষা থাকে না। হ্যাঁ, বাচ্চা হলে আমি নিজের পুরো মহল্লা জুড়ে মাইক বাজাবো, কিন্তু বাচ্চা না হলে আফসোস করবো না, এমনটা নয়। আমাকে আমার সবটুকু দিকে সন্তুষ্ট হতে হবে। অর্পা, বাচ্চা না নেওয়ার চেষ্টা তো আমিও আছি। ভাগ্য না থাকলে কি জোর করা যায়? এসব নিয়ে এত দুঃখ পেতে নেই। এই স্বামীর কথাতে অর্পার মন ভালো হয়ে যায়। মিরাজ অর্পাকে সব দিক থেকে স্বাধীনতা দেয়। অর্পাও কোনো কিছু ত্রুটি রাখে না। সকালে ঘুম থেকে উঠেই রান্নার কাজে মন দিয়েছে শ্রেয়া। রিমলি সিভি পাঠিয়ে দিয়েছে, ওটা অর্পাকে পাঠিয়ে দিল। বটি দিয়ে সবজি কুটতে কুটতে থাকে। ঠিক তখনই শ্রেয়ার মুখের উপর থেকে একটা শাড়ি এসে পড়ে। শ্রেয়া কোনো মতে নিজেকে সামলে শাড়িটা নিয়ে তাকালো রুবিনার দিকে। রুবিনা কটমট চোখে চেয়ে শ্রেয়ার দিকে জোরে জোরে চিল্লায় বলে, নবাবজাতি আনা হয়েছে আমার সংসারে, একটা কাজও ঠিক মতো পারে না। শ্রেয়া শাড়িটা দেখতে দেখতে বলল, কি হয়েছে? এই শাড়ি কোনা ছিঁড়ে গেছে কিভাবে? শ্রেয়া দেখলো শাড়ির আঁচলের জায়গায় সামান্য একটু না একটু দেখার মতো ছেঁড়া। এটা রুহির দ্বারা হয়েছিল। শ্রেয়া শাড়ি আয়রন করার পর রুহি এই শাড়িটা নিয়ে আবার মেলে দেখে। শাড়িটা এমনভাবে দেখতে থাকে যে আয়রন করা শাড়ি দলা মোচড় হয়ে যায়। টেবিলের কোনায় ছোট্ট লোহার অংশ থাকে, ওখানে রেখে সামান্য ছিঁড়ে যাওয়ার সাথে সাথে শ্রেয়া শাড়িটা নিয়ে নেয়। যেখানে দোষ করলে ৭ খুন মাপ, সেখানে ৭ সকালে ভুগতে হলো বাড়ির বউয়ের। রুবিনার দিকে তাকিয়ে শ্রেয়া বলে, এটা আমি করিনি, রুহি করছি। অমনি আমার মেয়ের দোষ হলো, তাই না? আমার মেয়েরা কি এখন এসব শাড়ি পরে? তুমি তো দেখছি আমার মেয়েদের নামে যা নয় তাই বলতে শুরু করছো। রুবিনা চিৎকার করে রনি চোখ ডলতে ডলতে আসে, বলে, কি হয়েছে মা? রুবিনা এবার ছেলের দিকে তাকিয়ে বলে, তোর বউ আমার শাড়ি নষ্ট করে দিছে, এখন আবার আমার মেয়েদের নামে দোষ দিচ্ছে। এই শাড়ি কি তোর বোনেরা পরে? কি শুরু করেছে তোর বউ? থাকতে পারবো নাকি আমরা? রনি এবার রাগি চোখে শ্রেয়ার দিকে তাকালো। কি শুরু করছো তুমি? একটা কাজও ঠিক মতো করতে পারো না, অকর্মার মতো চেয়ে চেয়ে খালি দেখো, অপদার্থ কোথাকার। খালি একটা সার্টিফিকেট আছে, আর কিছু না। এই দেখে বিয়ে দিয়েছিলে তোমরা আমাকে, বলেই চলে যায় রনি। রুবিনা নিজেও চলে যায় বিড়বিড় করতে করতে। শ্রেয়ার চোখ দিয়ে পানি পড়ছে। আজ তার বিয়ে না হলে এখন সে বাকি পড়াশোনার প্রস্তুতি নিত। বাবা বেঁচে থাকলে এই অপদার্থ মেয়ের সরকারি চাকরির ব্যবস্থা করতে পারত। এরা নিজেদের জন্য বড়াই করে। যে যার মতো খাওয়া দাওয়া করে বিদায় নিল। শ্রেয়া ফোন করে অর্পাকে। অর্পা বলে, বড় ভাই বলল তোর ইন্টারভিউ নিবে, 3 দিন সময় আছে, যে কোনো একদিন গেলে ভালো হবে। আমার মনে হয় আজকেই যাওয়া উচিত, অন্তত ওই দোজক থেকে বের হতে পারবি। আজকে যদি মা বের হতে দেয় তাহলে সম্ভব। কাঁচা বাজারের অজুহাত দেখি পারি কি না, আমাকে জানিয়ে দিবে। আচ্ছা। অর্পার সাথে কথা বলে শ্রেয়া যায় রুবিনার কাছে। রুবিনের সিরিয়াল দেখতে। শ্রেয়া হালকা কেসে, আজকের বাজার লাগবে মা, আমি কি বাজারে যাব? একটু খোঁচা দিয়ে রুবিনা বলে, না খাইয়ে রাখতে চাইলে যেও না, আর খাইয়ে রাখতে চাইলে যাও। শাশুর সম্মতি পেয়ে শ্রেয়া খুশি হয়। অর্পাকে জানিয়ে দেয় আজকে সে আসছে। গাড়ি এসে থামলো ফ্যাশন হাউসের সামনে। চলতি পথে রিমনিকে সব কিছু জানিয়ে দেয় শ্রেয়া। রিমনি নিজেও আজ খুশি, তার বোন কোনো একটা স্টেপ নিবে, কিন্তু তার আগে নিজেকে শক্ত রাখতে হবে। অর্পার ফোনে ফারাজের কোম্পানিতে এসেছে। অনেক বড় বিল্ডিংয়ের দিকে তাকলো শ্রেয়া। ভাগ্যক্রমে এমন পরিবেশ দেখবে, এটা কাল্পনিক। অর্পার দিকে তাকিয়ে বলে, আমি পারবো তো? কেমন যেমন গা হাত পা কাঁপছে আমার। অর্পা সান্ত্বনা দিয়ে বলে, আমি যখন এই পরিবারে বউ হয়ে আসি তখন আমারও এমন হয়েছিল। এরা আস্তে আস্তে ভয় কাটিয়েছে। এই কোম্পানির মেম্বাররা তেমন ধরনের। চিন্তা করিস না, মনে মনে সাহস রাখ। সাহসের সাথে উত্তর দিলে মনে কর চাকরি ডান। কারণ এখানে চাকরির ক্ষেত্রে তোকে কোথায় পারদর্শী হতে হবে। সে মনে মনে দোয়া পড়তে থাকে। নিজের দিকে তাকিয়ে দেখলো নর্মাল সালোয়ার কামিজ পরা
চুল কাটা দিয়ে খোপা করা। ফ্যাশন হাউসের কোম্পানির সাথে এই লুক বেমানান। কিন্তু পরিচিতর ভিতরে বলে একটু একটু করে এগিয়ে যাচ্ছে শ্রেয়া। বাবা মা ছাড়া এই প্রথম কোনো উদ্যোগ নিজ থেকে নিচ্ছে। ওড়না আঁচল দিয়ে ধরে এই যা আছে শ্রেয়া। ভিতর যত এগোচ্ছে ততটা দুর্বলতা বাড়ছে। কোম্পানির ভিতরে আসতে এসি ঠান্ডা বাতাসে শ্রেয়ার হাত পা কাটা দিয়ে উঠল। চারিদিকে সবাই শার্ট কোট পরে চেয়ারে বসে আছে। কিছু মেয়ে আছে ড্রেস পরে আয়নায় নিজেকে দেখছে। এরা একটু পর ছবি তুলবে। কিছু কিছু জায়গায় গার্জিয়াস জামাকাপড় বড় বড় মূর্তির আকারে পুতুলের গায়ে সাজিয়ে দেওয়া। শ্রেয়া এগুলো দেখতে দেখতে অর্পা পিছনে হাঁটতে থাকে। ফারাজের রুমে সামনে এসে অর্পা বলে, এবার তোকে একা যেতে হবে। ওখানে দুজন আছে, একজন আমার ভাসুর একটু গম্ভীর, আরেকজন ফ্রি মাইন্ডের। উনি দেখবি, উনি বয়স্ক মহিলা, আমাদের মা কাকিমার বয়সী, কিন্তু ফ্যাশন ব্যাপারে এক্সপার্ট। বয়স হলে কী হবে, চুল আর কাঁধ অবধি তার স্ট্রেট করা। ওনারা দুজনে তোর ইন্টারভিউ নিবে। কঠিন কিছু জিজ্ঞাসা করবি না ঠিকই, কিন্তু তোকে ভীত না হয়ে সাহসী হতে হবে। মিরাজ আমাকে এগুলো বলে দিয়েছে। যা এবার, বেস্ট অফ লাক। বলেই অর্পাকে জড়িয়ে ধরে শ্রেয়া। শ্রেয়ার মাথা দুলিয়ে দরজা খুলে প্রবেশ করে। যখন এই বিবিএ কমপ্লিট করুক, সে যে যশোরের সাধারণ কলেজ থেকে পড়েছে, এখন উচ্চপদের কোনো জায়গায় এতদিন পর্যন্ত শ্রেয়া আসেনি। এমনিতে লোকজনের ভিতরে শ্রেয়ার যাওয়া আসা করে না। ক্লাস না করে বাসায় পড়াশুনো করতো, আজ পরীক্ষা দিত। প্রায় সময় কলেজে যাওয়া আসা করলে সৃষ্টি বেগমের সাথে কথা হতো। আজ এত বড় কোম্পানিতে দুজন বিজ্ঞ লোকের সাথে ইন্টারভিউ দিবে। এটাই তো আসল ভয় শ্রেয়ার। চাকরিটা না পেলে আবার ফিরে যেতে হবে ওই দোজকে। চলবে, এটা আশার হাত বাড়ায় প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং দ্বিতীয় পর্ব আসবে।